নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। আজকের সোজা সাপটা শুরু করার আগে আমি গোটা নিউজ 18 বাংলা পরিবারের পক্ষ থেকে, নেটওয়ার্ক 18 এর পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনাদের, অর্থাৎ যারা টেলিভিশন দেখছেন তাদের প্রত্যেককে। তার কারণ আপনারা আমাদের অনেকটা পথ এগিয়ে দিয়েছেন। বাংলা টেলিভিশন মার্কেটে নিউজ 18 বাংলা এখন 1 নম্বর চ্যানেল। আমরা খুব বেশি আলোচনার অনুষ্ঠান করি না, প্রতি সপ্তাহে একটি অনুষ্ঠান সোজা সাপটা করি। সেই অনুষ্ঠানও আপনারা যে প্রচুর মানুষ দেখেন এবং দেখছেন, তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আগামী দিনেও আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। আজকের বিষয় যাদবপুর। সালটা 30শে ডিসেম্বর 1970। আজ যারা আমার এখানে উপস্থিত আছেন, আমি ছাড়া কারোই প্রায় জন্ম হয়নি। ব্যক্তির নাম গোপাল চন্দ্র সেন। চাকরি থেকে অবসরের শেষ দিন শেষ ফাইলে সই করে অফিস থেকে বেরোন তিনি। কিন্তু জীবিত অবস্থায় আর বাড়ি ফেরা হয়নি তার। ক্যাম্পাসেই দুষ্কৃতীদের হাতে প্রাণ দিতে হয় তাকে। এই গোপাল চন্দ্র সেন ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তাকে হত্যা করা হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের মধ্যেই। অনেকে বলেন নিজের প্রতিবাদী সত্তার জন্য প্রাণ দিতে হয়েছিল গোপাল চন্দ্র সেনকে। সেই প্রতিবাদের ধারা আজও অব্যাহত প্রাচীন এই শিক্ষা কেন্দ্রের অন্দরে। তবে প্রতিবাদের স্রোতে মিশেছে রাজনীতির রং, নানা রং, এবং তা থেকেই বিতর্কের জন্ম। বাঙালি স্বভাবে বিপ্লবী। বিদেশি শাসক হোক বা স্বদেশী সরকার, প্রতিবাদের সুর চড়াতে এ জাতির ঝুড়ি মেলা ভার। শিক্ষায় উর্বর এই জাতির আন্দোলনের প্রথম পাঠ শিক্ষাঙ্গনে। বাঙালির নায়ক সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি থেকে বহিষ্কৃত হয়েছিলেন অধ্যাপক হেনস্থার অভিযোগে। আর ছাত্রনেতা আশুতোষ মুখোপাধ্যায়ের দাপট তো সে আমলে কলকাতা হাইকোর্টও দেখেছে। ইতিহাস নিশ্চিতভাবেই এগিয়ে যেতে শিখিয়েছে, কিন্তু থামতেও শিখিয়েছে। বিতর্কটা বোধহয় এখানেই। অভিজাত একটা বিশ্ববিদ্যালয়, পঠন পাঠনেও সেরা, কিন্তু শিক্ষার এই কেন্দ্র বারবারই খবরের কেন্দ্রে। কখনো হোস্টেলে ছাত্রের মৃত্যু, কখনো ঘন্টার পর ঘন্টা উপাচার্য ঘেরাও, কখনো মাত্রা ছাড়া র্যাগিং এর অভিযোগ, কখনো ক্যাম্পাসের অশান্তিতে রাস্তা অবরোধ। এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়েই আক্রান্ত হন সাংসদ, হামলার মুখে পড়েন খোদ মন্ত্রী। বিক্ষোভ দেখাতে গিয়ে আহত হন ছাত্র। তাই প্রশ্ন ওঠাও স্বাভাবিক, কেন এত অশান্তি? তবে কি বেপরোয়া হচ্ছে প্রতিবাদ? একে স্বাধীনতা কেড়ে নিচ্ছে অন্যের অধিকার, নাকি পরিস্থিতি আরো জটিল করছে রাজনীতির অঙ্ক? লাল ক্যাম্পাসের দাপট দেখাতে মরিয়া দুই ফুল। এই টানাপোড়েনেই কি আরো তপ্ত হচ্ছে যাদবপুর? ব্রিটিশরা বলতো সুভাষচন্দ্র বসু তাদের হেনস্থা করেছে অধ্যাপককে, আর স্বদেশীরা বলতো স্বদেশীদের সম্মানের প্রতিবাদ জানাতেই প্রতিবাদ করেছিলেন সুভাষচন্দ্র বসু। এ নিয়ে বিতর্ক আছে। যাই হোক, সত্যি তপ্ত যাদবপুর। ছাত্র আহত, শিক্ষামন্ত্রীর নামে এফআইআর, বৈঠকে রাজ্যপাল, আন্দোলনে পড়ুয়ারা, আর তাই প্রশ্ন অনেক। কেন বারবার উত্তপ্ত হচ্ছে যাদবপুর? কার দোষ? কোথায় গলদ? কর্তৃপক্ষের ঢিলেমি, ছাত্রদের ঔদ্ধত্য, নাকি ক্ষমতা দখলের এই টানা পড়েন? এইসব প্রশ্নেরই উত্তর খুঁজবো আমরা আমাদের আজকের মোশন যত কাণ্ড যাদবপুরে। আর এই নিয়ে বলার জন্য আজ যারা আমার সঙ্গে আছেন, প্রথমেই পরিচয় করিয়ে দিই। আমার একদম ডান দিকে আছেন সিপিআইএম এর পক্ষে সৃজন ভট্টাচার্য, পাশেই আছেন ওয়েবকুপা সদস্য মনোজিৎ মণ্ডল, যাদবপুরের অধ্যাপক। পাশে রয়েছেন বিজেপির পক্ষে বলার জন্য শঙ্কুদেব পণ্ডা। একদম বাঁদিকে আছেন সব থেকে কম বয়সী এখানে দীপ্তমান ঘোষ,
পিডিএসএফ এর পক্ষ থেকে বলার জন্য। তার পাশে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শুভজিৎ নস্কর এবং আমার পাশে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের পক্ষে বলার জন্য। আমি প্রথমে আজকের এই অনুষ্ঠানে ডেকে নেব মনোজিৎকে, ওয়েবকুপার সদস্য প্রফেসর মনোজিৎ মণ্ডল, তার বক্তব্য পেশ করার জন্য। আমি যাদবপুর নিয়ে আজকে প্রথম বলছি। আমাকে অনেকবার গত 7 দিন ধরেই ডাকা হয়েছে, আমি ইচ্ছে করেই যাইনি। তার কারণটা খুব পরিষ্কার যে আমার নিজের বিভাগের একজন ছাত্র অসুস্থ অবস্থায় আছে, সেই জন্যই। কিন্তু পুরো ঘটনাটা আমি সেদিন চাক্ষুষ করেছি। আমার যেটা মনে হয় 2-3টে ভাগে ঘটনাগুলো ঘটেছে। প্রথম, শিক্ষামন্ত্রী আসার আগে, তখন আমরা ছাত্রছাত্রীদের বোঝানোর চেষ্টা করেছি। তখন থেকেই ওদের একটা ব্যারিকেড, ওদের আন্দোলন চলেছে। বেশিরভাগ ছাত্রছাত্রীরা বুঝেছে এই ঘটনাচক্রে এসএফআই বলে যে সংগঠন যাদবপুরে, তাদেরকে বোঝানোর পর তারা পরিষ্কার ঠিক করে যে তারা কোনো ঝগড়াঝাটি না করে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করে ডেপুটেশন দেবেন। এটা ঘোষিতই ছিল ওদের পক্ষে এবং ওরা তাই করেও ছিল সেটা। এবং সেটার এক প্রকার সেতুবন্ধন আমি তাদেরকে গিয়ে শিক্ষামন্ত্রীর কাছে নিয়ে গিয়ে ডেপুটেশন দেওয়ার ব্যবস্থা করি। বাকিদের সাথে আমরা একই কথা বলি। যারা আরো ছোট ছোট কয়েকটা সংগঠন ছিল, তারা বাম অতি বাম, আমি এগুলো জানি না, বলতে পারবো না, আমার সেগুলো দেখার দরকার ছিল না। কিছু ছাত্র আমার চেনা ছিল, তাদেরকে আমরা একই কথা বলি, তোমরাও মন্ত্রী আসার পরে বা আমাদের সভাপতি আসার পরে তোমরা নিজেরা গিয়ে ডেপুটেশন দাও। তখন ওই তারা সেরকম ভাবে কোনো উগ্রবাদ দেখায়নি। তারপর আমাদের সভাপতি অর্থাৎ শিক্ষামন্ত্রী আসার পরে শিক্ষামন্ত্রী অন্য একটা রাস্তা দিয়ে ঢুকেছিলেন বলে ওরা বোধহয় আটকাতে পারেনি। আটকানোর চেষ্টা করেছিল কিনা সেটা আমি বলতে পারবো না। ভাষণ দিতে যখন উনি ওঠেন স্টেজে, তখন আড়াইটে নাগাদ হবে। শিক্ষামন্ত্রী ঢোকেন 2টো নাগাদ, 2:30 নাগাদ উনি স্টেজে আসেন ভাষণ দিতে। তখন আমরা দেখলাম একজনকে, সংখ্যাটা খুব বেশি না, প্রায় 20-25 জন মতো, তারা জোর করে আমাদের অডিটোরিয়ামে ঢুকতে চায় ওইটিতে। আমরা সেখানে বাধা দিই। আমি নিজে ছিলাম। বাধা মানে আমরা বলি যে তোমরা কেন এটা করতে চাইছো, এটা আমাদের একটা ঘোষিত রাজনৈতিক সভা, আমাদের এখন একটা এজিএম হচ্ছে। বারবার বোঝানোর চেষ্টা করি, ওরা বোঝেনি। তারপরে ভেতরে ঢুকে আপনারা সবাই দেখেছেন চেয়ার নিয়ে কি হয়েছে কাণ্ড, শিক্ষামন্ত্রী তখন বলছেন, এগুলো আপনারা সবাই দেখেন। তারপর আবার শিক্ষামন্ত্রী পিছনের দিকে যান, সে তখনও ডাকা হয় ঘটনাচক্রে। তখনই কিন্তু এসএফআই গিয়ে ডেপুটেশনটা দেয়। ওদেরকেও আমরা ডাকি, ওরা বলে যে আমাদের কাছে এসে কথা বলতে হবে শিক্ষামন্ত্রীকে, বাইরে। তখন বাইরে অনেকে বেরিয়ে গেছে শিক্ষামন্ত্রী যাওয়ার পরে। শিক্ষামন্ত্রী আমি তাই করবো তাহলে। শিক্ষামন্ত্রী তখন হেঁটে হেঁটে রাস্তা থেকে বাইরে আসেন। তখন আসার সময় দেখলেন যে ওনার 2টো যে গাড়ির কনভয়, সেই 2টো গাড়ির কনভয়কে হাওয়া খুলে দেওয়া হয়েছে। সেগুলো সবাই আপনারা ছবিতে দেখেছেন। তারপর ওখানে বললো যে তখন আমাদের সাথে কথা বলতে হবে এবং আপনি এখানে বসুন, এখানে আপনার সাথে কথা বলবো। পাশে একটা আমাদের কিওস্ক ছিল, রেজিস্ট্রেশন কাউন্টার ছিল, সেখানে শিক্ষামন্ত্রী অনেকক্ষণ বসেছিলেন, প্রায় 20-25 মিনিট। উঠে এসে কথা বলেছেন কখনো। ওরা বলেছে না, আমাদের সবার সাথে 40-50 জনের সাথে আপনাকে একসাথে কথা বলতে হবে। উনি বললেন ভেতরেই চলো ওইটিতে, আপনি সেই ফুটেজগুলো খুঁজলেই পাবেন। বলেছে না, এখানেই বলতে হবে এবং সবার সাথে একসঙ্গে বলতে হবে। বলছে এইভাবে চিৎকার করলে তো হয় না। আমিও চেষ্টা করছিলাম অন্যদিকে কয়েকজন ছেলে মেয়েকে বোঝাতে, তারা কিন্তু অনেকে রাজি হয়েছিল, হ্যাঁ স্যার আমরা কয়েকজন কথা বলে চলে যাব। ইন দ্য মিন টাইম তারপরে যা ঘটনা ঘটেছে পিছন দিকে, সেখানটাতে আমি ছিলাম না। আমার বক্তব্যটা খুব পরিষ্কার যে ঘটনা আমাদের ছাত্রর সাথে যেটা হয়েছে, ছাত্র গাড়িতে, ও গাড়ি আটকাতে গিয়েছিল, গাড়িতে ধাক্কা লেগে পড়ে গেছে, সেটা সবাই আমরা দেখেছি। সেটা অত্যন্ত একটা দুর্ভাগ্যজনক একটা ঘটনা। আরো মারাত্মক কিছু হতে পারত। অল্প চোটে তার আঘাত লেগেছে, তার জন্য সত্যি সত্যি আমরা খুব ব্যথিত। কিন্তু তার আগে যে ঘটনাগুলো ঘটলো, সেগুলো কি কাম্য ছিল? শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙা হয়েছে, শিক্ষামন্ত্রীকে উনি অসুস্থ হতে পারতেন, ড্রাইভার অসুস্থ হতে পারত, আরো অনেক ছেলে মেয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমার নিজের আন্ডারে কাজ করে আরো একটি ছেলে, সেই কিন্তু দেখবেন বাঁ দিকে তাকে ঠেলে ফেলে দেওয়া হচ্ছে। তিনি চেয়েছিলেন শিক্ষামন্ত্রী সুস্থ হয়ে বেরিয়ে যাক, সে গাড়ি উঠেছিল, তাকে কিন্তু ঠেলে ফেলা যায়, সেই গল্পটা কিন্তু কেউ বলছে না। তার নাম অরিন্দম বিশ্বাস, সে আমার আন্ডারেই কাজ করে, তাকে টেনে ফেলে দেওয়া হয়েছে, সেটাও দেখবেন ফুটেজে কিন্তু আছে। প্রথমে তার সাথে ইন্দ্রানুজকে গুলি ফেলা হয়েছিল, পরে যখন আমি ক্লারিফাই করলাম যে না ইন্দ্রানুজ নয়, তখন বোঝা গেল যে অন্য। এগুলো নিয়ে কিন্তু চর্চা হচ্ছে না। আমার বক্তব্যটা খুব পরিষ্কার যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল শিক্ষকরা বা তৃণমূল প্রভাবিত শিক্ষকরা, তাদের কি কোনো মিটিং বা কোনো সেমিনার করার অধিকার নেই? যাদবপুর বিশ্ববিদ্যালয় কি ভারতবর্ষের গণতান্ত্রিক পরিসরের বাইরে, সাংবিধানিক পরিসরের বাইরে?
আমরা বারবার ছেলে মেয়েদের বোঝানোর চেষ্টা করেছি। আমার যে ছাত্রটি হাসপাতালে ভর্তি তাকেও আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি। ও কিন্তু কখনোই আমার সাথে খারাপ ব্যবহার করেনি, সেদিনও করেন। ওরা একজন মারতে উদ্যত হয়েছিল ওদের মধ্যে, ও তখন বলেছে না উনি আমার স্যার, ওকে ওকে মারা যেন না হয়। আমি এটা বলতে আমার কোনো বাধা নেই যে আমার ছাত্র ও একটা ভ্রান্ত রাজনীতিতে বিশ্বাস করে, করতেই পারে। আমরা চেষ্টা করছি তাকে যাতে কোনোভাবে বোঝানো যায়। ধন্যবাদ। কিন্তু মানুষকে বুঝতে হবে যাদবপুর পৃথিবী, ভারতবর্ষ, পশ্চিমবাংলার বাইরে নয়। মনোজিৎ মণ্ডল ওয়েবকুপা সদস্য, তার বক্তব্য যাদবপুর পৃথিবীর অন্য কোন সভ্যতার বাইরে নয়, অর্থাৎ রাজনৈতিক দল এবং অধ্যাপকদের সংগঠনে করা যেতেই পারে, এবং সেখানে কেন এরমভাবে অযাচিতভাবে আক্রমণ হবে এবং এই ধরনের আক্রমণ হবে। পরের বক্তা দীপ্তমান ঘোষ, পিডিএসএফ এর পক্ষে। স্যার কয়েকটা কথা বলেছেন, আমি সেই পক্ষ ধরেই খানিকটা কথা বলতে চাই। উনি গণতন্ত্রের কথা বলেছেন। প্রথম কথা সেই দিনকে কি কি ঘটেছিল তার একটা ছোট বিবরণ আমি দিয়ে রাখছি। 1 মার্চ আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ওয়েটি আছে, ওপেন এয়ার থিয়েটার, সেখানে মূলত একটা প্রোগ্রাম ছিল। সেখানে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উপস্থিত ছিলেন। এবার আমরা যারা সাধারণ ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাতে গিয়েছিলাম, আমাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়ন ফেটসু, সায়েন্সে যেটা আছে এসএফএসু এবং আর্টসের আফসু, তারা সবাই মিলে আমরা বিক্ষোভ দেখাতে গিয়েছিলাম মূলত 3টে দাবির উপর ভিত্তি করে। প্রথম দাবি, আমাদের ইউনিয়ন ইলেকশন বিগত 5 বছর ধরে হচ্ছে না। উনি গণতন্ত্রের কথা বলেছেন, যদি এর আগেও বহু তৃণমূলের যারা নেতা আছেন তারা বলেছেন 1 মিনিট, কেউ বলেছেন 1 মিনিটে যাদবপুর দখল করে নেবেন, কেউ বলেছে 6 মিনিটে দখল করে নেবেন, কেউ বলেছে 2.5 সেকেন্ডে দখল করে নেবেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে দখল করবার যেটা প্রথম কথা তো এটা আলু পটল নয় যে হুট করে বাজার থেকে কিনে আনবো। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে যদি তারা গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে কেন একটা ইউনিয়ন ইলেকশন করাতে এত বছর সময় লাগছে। যাদবপুরে বিগত 5 বছর ধরে এবং বিভিন্ন নানান কলেজে বিগত 8-9 বছর ধরে কোনো রকম ইউনিয়ন ইলেকশন আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং যদি এক্ষেত্রে টিএমসিবি তার ইউনিয়ন নিতে চায় কিংবা ভিভিপি তার ইউনিয়ন নিতে চায়, সেক্ষেত্রে একটা অত্যন্ত গণতান্ত্রিক উপায় তার একটা ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু সেরকম কোনো ইউনিয়ন ইলেকশনের কোনো রকম ভাবভঙ্গি আমরা শিক্ষামন্ত্রীর কাছ থেকে পাইনি। এবং দ্বিতীয় কথা, আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফান্ডিং, টাকা পয়সার অভাব দীর্ঘদিন ধরে। সেখানে ঠিকঠাক ফান্ডিং হচ্ছে না। আমাদের ল্যাবের যে ইনফ্রাস্ট্রাকচার অত্যন্ত খারাপ, গোটা কলেজের ইনফ্রাস্ট্রাকচার অত্যন্ত খারাপ। এবং সেখানে আমরা যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হোক কিংবা সায়েন্সের স্টুডেন্ট হোক বা আর্টসের স্টুডেন্ট হোক, যারা আমরা পড়াশোনা করি, যারা আমরা নিয়মিত ল্যাবে যাই, তারা আমরা ভালো করে অবস্থাটা জানি যে কি খারাপ অবস্থা আমাদের ল্যাবের। ফলত এই জায়গা থেকে আমরা শিক্ষামন্ত্রীকে আমরা কখনো পাই না, সেখানে প্রথমবার পেয়েছি। এবং সেখানে আমরা চেষ্টা করেছিলাম যাতে আমরা উনি আমাদের সাথে খানিকক্ষণের জন্য বসে কথাবার্তা বলেন, কিন্তু সেটা উনি করেননি। এবার এটা প্রশ্ন উঠতে পারে যে কেন আমরা সবাই মিলে চাইলাম কথাবার্তা বলতে। কারণ হচ্ছে আমাদের ইউনিয়ন ইলেকশন হয়নি, ফলত সেক্ষেত্রে কোনো অফিস বিয়ারার নেই। আমাদের মোটামুটি সবাই সুষ্ঠু হবে। এটা আমাদের জিবি প্রসেসেও তাই হয়। জেনারেল বডি মিটিং করে প্রত্যেকে একের পর এক হাত তুলে কথা বলে। এবং তৃতীয় যে পয়েন্ট, যে এতগুলো যে পদ খালি রয়েছে গোটা বিশ্ববিদ্যালয় জুড়ে, পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীর প্রচুর পদ খালি রয়েছে। দীর্ঘদিন ধরে শিক্ষক শিক্ষিকা নিয়োগ বন্ধ, কর্মচারী নিয়োগ বন্ধ। তার কি হবে এখনো অবধি শিক্ষামন্ত্রী কোনো রকম আশ্বাস দেননি। এবং সেই দিন শিক্ষামন্ত্রী আমাদের কোনো রকম বক্তব্য না শুনে, কথাবার্তা না শুনে, কোনো রকম আলোচনার সিদ্ধান্ত না নিয়ে সোজা আমাদের বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে আমাদের ইংলিশের প্রথম বিভাগের একজন ছাত্র ইন্দ্রানুজকে হঠাৎ চাপা দিয়ে বেরিয়ে যান। সে এখন কেপিসি হাসপাতালে দীর্ঘদিন ধরে ভর্তি। তার একটা চোখ বেঁচে থাকবে কিনা আমরা বলতে পারছি না। কিন্তু সমস্ত পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে হোক কিংবা যে কোনো মানুষের কাছে একটা মানবিক প্রশ্ন যে যেখানে আমাদের প্রথমত কেন বিক্ষোভ করতে হবে? একটা আমাদের যে গণতান্ত্রিক অধিকার, আমাদের ইউনিভার্সিটির ভোট, আমাদের ইউনিভার্সিটি ইনফ্রাস্ট্রাকচার, ইউনিভার্সিটির ফান্ড, সেইগুলো নিয়ে প্রথমত কেন আমাদের বিক্ষোভ দেখাতে হবে? সেগুলো আমাদের মৌলিক অধিকার। শিক্ষাক্ষেত্রে যে কোনো ধরনের শিক্ষা যে আমরা পাবো সেটা তো আমাদের মৌলিক অধিকার। সে যেমন বিশ্ববিদ্যালয়ই হোক না কেন, সে প্রথম সারির 5 বিশ্ববিদ্যালয় হোক বা যে কোনো ধরনের বিশ্ববিদ্যালয় হোক, সেখানে প্রত্যেকের একটা মৌলিক অধিকার। সেই বিষয়ে কেন কর্ণপাত করা হচ্ছে না, এটা আমার প্রশ্ন থাকবে। একদম দীপ্তমানের কথা আরো শুনবো। মৌলিক অধিকার নিয়ে প্রশ্ন তুলল দীপ্তমান, যে ছাত্রদের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার কেন পূরণ হচ্ছে না।